সেজন্য আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে অনেকে আছেন, ম্যাক্সিমামের সাথে পরিচয় আছে, অনেকের চেহারা চিনা হয় কিন্তু হয়তো ওইভাবে পরিচয় হয় নাই, আসা যাওয়ার মধ্যে দেখা হয়। তো আশা করি আপনারা আমরা সবাই মিলে যদি আমাদের এই হাজীগঞ্জ তথা আমাদের বাংলাদেশটাকে আমরা যদি সবাই সুন্দরভাবে গড়ার চেষ্টা করি, আগামী দিনে আমরা সৎ নেতৃত্ব পাবো এবং সৎ শাসন পাবো এবং সমাজের সকল স্তরে এই সৎ নেতৃত্ব সৎ শাসনের যে আলোটা আমরা ফুটিয়ে দিয়ে আমরা এই সমাজটা অন্ধকার থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। তো সবাইকে হাজীগঞ্জ উপজেলা এবং হাজীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমি আমার বিশেষ করে আমার পক্ষ থেকে আজকের এই সভাপতির বক্তব্যটুকু এই পেশের মাধ্যমে আমি আমার কথা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এখন বাকি কথাগুলো আমরা মত বিনিময়ের মাধ্যমে ইনশাল্লাহ শেয়ারিং করব এবং আমরা চিন্তা করেছি আপনারা সবাই একটু আমরা চা পানিও খাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা আপনাদের সাথে এইভাবে বসবো, এটা জুলাই 24-এর বিপ্লবের যদি না হতো তাহলে আমরা আপনাদের সাথে এইভাবে বসার কোনো সুযোগ ছিল না। এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতা, সর্বশেষ আপামর ছাত্র জনতা, জনগণ, সর্বস্তরের জনগণ এই বিপ্লবে এসেছেন। এই বিপ্লবে যারা জীবন দিলেন, জামাত ইসলামী ইতিমধ্যে তাদের পাশে দাঁড়িয়েছেন। আমিরে জামাত এই পর্যন্ত নিজ হাতে প্রায় 800 নিহত শহীদদের হাতে 2 লক্ষ টাকা করে আমরা ইতিমধ্যে তাদের সংগঠনের পক্ষ থেকে, সরাসরি আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি শহীদকে 2 লক্ষ টাকা করে 800 দেওয়া হয়েছে। আমাদের পরিকল্পনা আছে সকল শহীদকে দেওয়া। যারা আহত হয়েছেন তাদেরকেও আমরা সহযোগিতা করেছি। হাজীগঞ্জেও যারা আহত হয়েছে ইতিমধ্যে আমরা তাদের তালিকা গ্রহণ করেছি। জামাত ইসলামী অতীতে সবসময় জনগণের সাথে ছিল এবং জনগণের সাথে থাকবেন। সাংবাদিকরাও যারা ভূমিকা পালন করেছেন এই আন্দোলনের সাথে, আমরা তাদেরও সুস্বাস্থ্য কামনা করছি। এই পর্যায়ে আমরা আপনাদের এখানে কেউ কিছু বলবেন কিনা? সেখানে ছিলেন এবং সেখানে এই অঞ্চলের আমাদের এই এলাকার যে মেজরের যে দায়িত্ব ছিলেন সেনাবাহিনী, তিনি ছিলেন। বিএনপির নেতৃবৃন্দ ছিলেন। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা ছিলেন, বাজার কমিটির সদস্যরা ছিলেন, আমাদের উপজেলার নেতৃবৃন্দ ছিলেন। সেখানে আমরা কঠিন ভাষায় এই বিষয়ে কথা বলেছি। যানজট নিরসনের জন্য, পরিবেশ রক্ষা করার জন্য আমরা সেখানে বলেছি। ইউনু মহোদয় আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন এবং তিনি উদ্যোগ গ্রহণ করবেন। আপনারা জানেন যে বর্তমান যে আমাদের কাছ থেকে বিদায়ী ফ্যাসিস্ট সরকার, তারা এমন পরিমাণ অন্যায় কাজ করেছে যে প্রশাসনের যে পুলিশ বাহিনী তাদেরকে দিয়ে যা করেছে, যা আপনারা দেখেছেন, সিরাজগঞ্জে একটা থানা একেবারে সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। পুলিশের প্রতি মানুষের যে আস্থা হারিয়ে ফেলেছে, সে কারণে পুলিশের কথা এখন সাধারণ মানুষ শুনে না। যার কারণে এই স্বাধীনতা, দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের পর সেখানে দেখছেন আপনারা পুরা নিয়ন্ত্রণ করেছে ছাত্র জনতা। কিন্তু এরপরে যখন ছাত্র জনতা উঠিয়ে নেওয়া হয়েছে, দায়িত্ব ছিল ট্রাফিকের, কিন্তু আগের মতো ট্রাফিকরা সেভাবে ভূমিকা পালন করে না। আমরা আগের যে সদ্যবিদায়ী যে ওসি সাহেব, ওনার সাথে কথা বলেছি, ওনাকে বারবার লিঙ্ক করেছি, উনি বারবার এক পর্যায়ে তিনি অপারগতার কথাও বলেছেন। এরপরে নতুন যিনি ওসি আসছেন তার সাথেও আমরা সাক্ষাৎ করেছি, এই বিষয়ে কথা বলেছি। বিশ্ব রোডের যে পরিস্থিতি, এই বেহাল অবস্থা, এগুলো কথা বলেছি। আমাদের যানজটের জন্য বাজারের দুই পাশে যে আপনার এটাকে বলে হকার, এদেরকে অন্যত্র স্থানান্তর করার জন্য আমি নিজে ইউনুর কাছেও বলেছি, ওসি মহোদয়ের কাছে বলেছি পরিবর্তনের জন্য। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। অনাকাঙ্ক্ষিত বিষয় যেগুলো ঘটেছে সেটার নিজস্ব তাদের
কথার আলোকে তাদের নিজস্ব একটা বিষয় নিয়ে তারা ঘটনা ঘটে গেছে, সেটা আমাদের কোনো হাত নাই। আমরা এটা জাতি আশা করে না আগামী দিনে হাজীগঞ্জে এ জাতীয় ঘটনা না ঘটুক, এটাই আমরা আশা করি। আমরা সবসময় আপনাদের পাশে আছি, যখন আপনারা আমাদেরকে ডাকবেন আমরা ইনশাল্লাহ সাড়া দেবো, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি আমাদের দ্বারা অন্তত ইনশাল্লাহ হবে। আমি একটু যোগ করি, এই যিনি বর্তমানে ভারপ্রাপ্ত প্রশাসক আপনার ইয়াতে পৌরসভায়, কেমন এডিসি সম্ভবত, হ্যাঁ ওনার সাথে আমরা বসেছি। উনি একটা করে বসার পর তবে আমাদের সাংবাদিক ভাইয়ের কয়েকজন ছিলেন। তো এই বিষয়গুলো আসলে আপনাদের দৃষ্টিতে যেহেতু এসেছে আলহামদুলিল্লাহ, আমাদের দৃষ্টিতেও আসছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আমাদেরকে একটু অ্যাসুরেন্স করবো এইটাই যে আসলে দেখেন প্রশাসনের সকল জায়গায় যে অবস্থাটা, এটা আমরা একটু পর্যায়ক্রমে এখন ইয়ে করতেছি, তো একটু এটাকে বলা হয় যে এই যে পুনর্গঠন, এটা করতে গিয়ে এই যে পর্যায়ক্রমে আস্তে আস্তে জিনিসগুলো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বলবো যে আমাদের যে গাড়ি দিয়ে চলবো সে দেখা গেছে সেই গাড়িটা ঠিক মতন নাই, কেমন অনেক উপায় উপকরণ যেগুলো আছে সরকারি ব্যবস্থাপনা, এগুলো অনেক ঘাটতি। তো বলবো যে সমস্যা এগুলো কেটে যাবে। হ্যাঁ, তো সেজন্য আপনাদের দৃষ্টিতে আমরা এটা বলি দিয়ে রাখি যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই আপনারাও যে করছেন না এটাও আমরা বলবো না, আপনারাও যেহেতু আপনারা আমাদেরকে শুধু বলছেন না, আপনারা যথাযথ জায়গায় আপনারা বলতেছেন, আমাদের আত্মবিশ্বাস। তো আসলে সবাই মিলে আসলে একটু ধৈর্য ধারণ করি, একটু চেষ্টা করি, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পরিবর্তনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশে এলাম, এখন সবাই মিলে নজর হচ্ছে এই দেশটাকে কীভাবে সুন্দর করে করা যায়। এখন নির্বাচন নিয়ে আপনারা দেখেন অন্যান্য বড় দলগুলোও কথা বলেন, সরাসরি কোনো কথা বলছেন। আমাদের আমির জামাত তো শুরু থেকেই বলেছেন যে আমরা নতুন বাংলাদেশকে সবাই মিলে আগে করব। এই জন্য এই গড়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক যতটুকু সময় দেওয়া দরকার আমরা সেই সময় দিতে কি আছি, প্রস্তুত রয়েছি। তো এই জন্য এই ব্যাপারটা নিয়ে এখনো যেহেতু অন্য কোনো দলও কথা বলছে না, আমাদেরও এখনো যখন প্রেক্ষাপট সামনে আসবে তখন এই ব্যাপারটা নিয়ে কথা বলা হবে, তখন আমরা জানতে সেটাই বুঝবো আমি। আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নির্বাচন যেটা গত শেষ হয়ে গেল, তার আগেই আমরা প্রচারণা করেছিলাম আমাদের কেন্দ্রের পক্ষ থেকে যিনি নমিনি হিসেবে নির্ধারিত হয়েছিলেন তিনি শাহরাস্তি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ উপজেলা ছাত্র জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হুসেন ভাই। উনি আমাদের সাবেক শিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং ছাত্র জেলা সভাপতি ছিলেন, দুইটা জেলা সভাপতি ছিলেন। হ্যাঁ, দুই অধ্যাপক মাওলানা আবুল হুসেন ভাই উনি আমাদের নমিনি ছিলেন, এখনো পর্যন্ত আছেন। আর আরও আরেকটা বিষয় জানিয়ে দেই, আমাদের উপজেলা নির্বাচনের জন্য আমাদের ইয়ার পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে নির্ধারণ করা আছে আমাদের প্যানেলের মাঝে উপজেলা চেয়ারম্যান হিসাবে মুজাফর হোসেন মজুমদার করণ ভাই, যিনি সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন, আপনাদের আমরা পোস্টারিংও করেছিলাম। আর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে সেটা করা ছিল মোহাম্মদ কলিমুল্লাহ ভূঁইয়া, উপজেলা আমিরকে সেটা নির্ধারণ করা আছে। আর মহিলা ভাইস চেয়ারম্যানও আছে বর্তমানে আপনাদের সামনে, এখন আমরা বলবো না, কেমন আমাদের প্যানেল নির্ধারণ করা আছে। আলহামদুলিল্লাহ আমাদের সকল দিকে প্রস্তুতি, সকল দিকে আমরা না করছি কিনা সেটা বলা যাবে না, কিন্তু আমাদের প্রস্তুতি এভাবে আমাদের রাখা হয়েছে। জি, থ্যাংক ইউ। আসলে আজকের এই পরিবেশটা প্রত্যাশা ছিল দীর্ঘদিন, যে সাংবাদিকের সাথে আমাদের জামাত ইসলামী কীভাবে হাজীগঞ্জে প্রস্তুত করবে, এটা দীর্ঘদিনের প্রত্যাশা আজকে পূরণ হয়েছে। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কাছে আমরা চির কৃতজ্ঞ। যাই হোক, আসলে আমি যে প্রশ্নগুলো করে মনে মনে চিন্তা করছিলাম, আমাদের সভাপতি আমাদের ধীরে সেই প্রশ্নগুলো জট খুলে ফেলেছেন। আমার সর্বশেষ প্রশ্নের একটা জট ছিল, সেটা হচ্ছে পৌরসভার কি নির্ধারণ আছে কিনা, সেটা আসলে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা ভুলে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের এই পরিবেশটা ভালো লাগছে। এবং এই জামাত ইসলামের কাছে আমার একটা আবেদন, সেটা হচ্ছে আজকে যেভাবে আমরা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছি এবং আজকে খোলামেলা আলোচনা হয়েছে, এই অনুষ্ঠানটি কিন্তু লাইভ যাচ্ছে। এটা হাজীগঞ্জ শাহরাস্তির মানুষ, বিশেষ করে বিশ্বের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটি লাইভ যাচ্ছে। সবাই দেখছেন যে আজকে
বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ হাজীগঞ্জের সাংবাদিকের সাথে মত বিনিময় করছেন। পাশাপাশি হাজীগঞ্জ শাহ রাস্তার মানুষ কিন্তু আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে কেন্দ্রের নির্দেশনা পাওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামী পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেটা জাতীয় নির্বাচন হোক, উপজেলা পরিষদ হোক, এবং মহিলা সদস্য নির্বাচনেরও সেটা পরিষ্কার হয়ে গেছে। আজকে থেকে আমার মনে হয় হাজীগঞ্জ শাহ রাস্তায় একটা ভিন্ন পরিবেশ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মানুষ কিন্তু এই আকাঙ্ক্ষায় প্রত্যাশা ছিল মানুষের ভিতরে। যাই হোক, সেটা সুন্দর বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দীর্ঘদিন থেকে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে হাজীগঞ্জের আপনি ভুলে গেলেন যে মানে এককভাবে আমরা এটা কিন্তু ঘোষণা হয় না। আমি ওইটা বলতেছি, হ্যাঁ, এটা সাংগঠনিক একটা সিস্টেম আপনাদের আছে যে কেন্দ্র নির্দেশ, আমি কিন্তু বলছি আগে কেন্দ্র নির্দেশনা না পাওয়া পর্যন্ত কিন্তু কেন্দ্র নির্দেশনা দিলেই কিন্তু সেভাবে অগ্রসর হবে, সেই কথাটা আমি বলতে চাচ্ছি। মূল বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন সংগঠনগুলো, রাজনৈতিক দলগুলো যেভাবে সাংগঠনিক সাথে মত বিনিময় করে, গবেষণা করে, সেটা কিন্তু আমাদের জামাত ইসলামীর সংগঠনটা খুব কম করে। এটা পরিবেশ পরিস্থিতির কারণে হয় না। আমি অনুরোধ রাখবো, আজকে যেভাবে আমরা সাংবাদিকের সাথে মত বিনিময় করেছি, সেটা যদি আমরা 2 মাস 3 মাস পরেও 6 মাস পরেও প্রতিনিয়ত এই ধরনের প্রোগ্রাম আমরা করি, তাহলে আপনাদের সাংগঠনিক অবস্থান বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে যে জামাত সম্পর্কে যে জটিলতাটা, সেই জটিলতা অনেকটা দূরীভূত হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মানুষের মধ্যে অনেক প্রশ্ন থাকে, যেমন আমাদের গ্রাম অঞ্চলে একটা বিষয় আছে, জামাত সম্পর্কে একটা ভিন্ন ধারণা আছে। আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলে আপনারা জানেন অবশ্যই, সেই অঞ্চলটা আমার মনে হয় এই জামাত ইসলামী বলাটাই মানে একটা মারাত্মক বিষয়। এটা একটা মারাত্মক একটা পরিবেশ সেখানে, কিন্তু সেখানে এই পরিবেশ হওয়ার কারণ হচ্ছে জামাত ইসলামী সম্পর্কে কিন্তু ভুল ধারণা, কিছু কথাবার্তা, কিছু বিষয় নিয়ে ভ্রান্ত ধারণা কিন্তু এই তৈরি হয়ে আছে। যার কারণে আমার অনুরোধ থাকবে, এই ধরনের প্রোগ্রামের আগে পরবর্তী একটা প্রোগ্রাম করেন, তাহলে জামাত ইসলামী কী করছে যেটা আপনাদের কর্মীরা জানে, সদস্যরা জানে, যে ধাপে ধাপে যারা জানে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু জামাত সম্পর্কে ধারণা কম, লিফলেট মানুষ কম পড়ে। তা আপনি যে কথাগুলো বললেন কলিমুল্লাহ ভাই এবং আমাদের হাসানাত ভাই এবং আমাদের করণ ভাই, আপনারা যে কথাগুলো বললেন এটা কিন্তু মানুষ শুনছে, শ্রবণ করছে, শোনার পরে জিনিসটা জানছে, কিন্তু লিফলেট কম মানুষ পড়ে। এর জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনারা যদি প্রত্যেকে আপনাদের রাজনৈতিক সংগঠনের আদর্শ, উদ্দেশ্য এবং পরবর্তী কর্মসূচি এবং পরবর্তী জ্ঞান ধারণা কী নিয়ে আপনারা আগাতে চাচ্ছেন, এই বিষয়গুলো যদি আপনারা এইভাবে উপস্থাপন করেন, তাহলে আমাদের মনে হয় সাধারণ মানুষের কাছে আমাদের এই যাওয়াটা বুঝতে হবে। থেকে খালিদুজ্জামান শামীম ভাই যে কথাগুলো বলছেন অত্যন্ত যে নির্বাচন নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো বেশি মাথা ঘামায়। আর আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন। জামাত ইসলামী এগুলো বিশ্বাস করে, যেহেতু আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ একটি গণতান্ত্রিক পদ্ধতিতে চলে, নির্বাচনের মাধ্যমে জাতীয় পরিবর্তন ঘটে। সেজন্য জামাত ইসলামী সবসময় নির্বাচনের জন্য তাদের নিজস্ব প্রস্তুতি থাকে। বিশেষ করে গত নির্বাচনের পরে, জাতীয় নির্বাচনের পরে আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, সকল স্তরের নির্বাচনে আমাদের যাতে সম্পূর্ণ প্রস্তুতি থাকে। নির্বাচন কখন আসবে, কখন হবে, সেটা যখন আসে তখনই সে দেখা যাবে, তখনই আপনারা সেটা বাস্তবে দেখতে পাবেন। কিন্তু নির্বাচনের জন্য সর্বত প্রস্তুতি আমাদেরকে নিয়ে রাখার জন্য আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের একেবারে ওয়ার্ড পর্যায় থেকে আমাদের ইউনিয়ন, আমাদের উপজেলা, আমাদের পৌরসভা এবং জাতীয় নির্বাচন, এই সকল নির্বাচনে আমাদের প্রস্তুতি যেভাবে দরকার আমরা প্রস্তুতি নিচ্ছি, যাতে করে নির্বাচন যখনই হয় সংগঠনের নির্দেশনার আলোকে, কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। আপনাদের এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আর আরেকটি বিষয়, আমাদের শামীম ভাই যে কথা বলেছেন, আমাদের দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দেওয়া জীবন বিধান আল ইসলামকে এই সমাজের মাধ্যমে এবং দেশের মধ্যে প্রতিষ্ঠিত করার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। কারণ মানুষের দেওয়া বিধান দিয়ে মানুষদেরকে পরিচালনা করে কখনো শান্তি আনয়ন করা সম্ভব হবে না। এটা দুনিয়ায় স্বীকৃত। আপনারা জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে প্রায় 1500 বছর পূর্বে তিনি কিন্তু নবী হওয়ার আগেও ওই সমাজটাকে পরিবর্তনের চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সফল হন নাই। কেন হন নাই? তিনার নিজের মত নিয়ে
নিজের চিন্তা শক্তি দিয়ে তিনি চেষ্টা করেছিলেন, তিনি সফল হতে পারেননি। কিন্তু আল্লাহর দেওয়া জীবন বিধান যখন ওনার উপরে ওই হিসাবে আসলো, তখন আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে তখন তিনি ওই আরবের অবহেলিত জাহেলি একটি সমাজকে পরিচালনা করা শুরু করলেন, একটি সোনালী সমাজে পরিণত করতে পেরেছিলেন, যেটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার অগণিত মানুষের সামনে কি থাকবে, দৃষ্টান্ত হিসাবে উপস্থাপিত হয়ে আছে থাকবে। দুনিয়ার মানুষ যদি আজও কোথাও কোনো দেশে শান্তি পেতে চায়, এই শান্তি পাওয়ার পথ একটাই, আল্লাহ দেওয়া জীবন বিধানকে যদি মানুষ গ্রহণ করে মেনে নেয়। আল্লাহ বলছেন বুঝলেন না, এই দুনিয়ার মানুষের জন্য আল্লাহ বিধানে রয়েছে কি শান্তি, অন্য কোনো বিধান দিয়ে শান্তি হবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এগুলো বিশ্বাস করে, যতদিন পর্যন্ত না আমাদের এই জমিনে, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে ৯৯ জন মুসলমানের দেশ বাংলাদেশে আল্লাহর জীবন বিধান দিয়ে আমাদের পরিবার, সমাজ, দেশ চলবে না, ততদিন পর্যন্ত শান্তিও আমরা পাবো না। এই জন্য আমরা এই দাওয়াতই আসলে ঘরে ঘরে মানুষের সঙ্গে দিয়ে যাচ্ছি। আর শামীম ভাই যেটা বলেছেন, আমাদের কথাগুলা মানুষের কাছে আমরা অতীতে পৌঁছে দিতে পারি নাই, কারণ সেটা আপনারা ভালোভাবেই জানেন। কারণ আপনারাও আপনাদের সঠিক কথাগুলো লিখতে পারেন নাই, আপনাদের কলম বন্ধ ছিল, এই জন্য আমরাও কথা বলতে পারি নাই। আল্লাহ যেহেতু এই ৫ই আগস্টের এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, আমরাও কিন্তু এখন চেষ্টা করে যাচ্ছি মানুষের মাঝে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা কর্মী সম্মেলন করে যাচ্ছি। আমাদের কর্মী সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্য মানুষের কাছে আমরা উপস্থাপন করে যাচ্ছি। আমরা অতীতে সুযোগ পাইনি, সেজন্য আমাদের প্রতি মানুষের ভুল বোঝাবুঝি, যেভাবে আমাদের উপরে অন্যরা একেবারে ঢালাওভাবে আমাদের বিভিন্ন ধরনের খারাপ দিকগুলো তারা যদিও আমাদের মাঝে নাই, তারপরে তারা তুলে ধরেছে। এই দিকগুলো যাতে করে মানুষের মাঝে আমরা মিশতে পারি, মিশলেই মানুষ আমাদেরকে বুঝতে পারে। আগামী দিনে আমরা আশাবাদী যে বাংলাদেশের মানুষ, ধর্মপ্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, তারা একথা বুঝবে যে আল্লাহ দেওয়ার জীবন বিধান মানলেই দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। তো আগামী দিনে আমাদের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে হাজীগঞ্জ প্রেস ক্লাব, হাজীগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ, যেহেতু জাতির দর্পণ, জাতির দিকে, তারা তাদের লেখনীর মাধ্যমে জাতির এবং আমাদের সমাজের যে খারাপ দিকগুলো আছে, যেখানে সমস্যা আছে, এই সমস্যাগুলি তুলে ধরবে এবং আমরা সহ সকলে মিলে এই সমস্যা সমাধানের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে এবং সংস্কার যে চলছে, এই সংস্কার আমরা সবাই সহযোগিতার মাধ্যমে আগামী দিনের আমরা একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশা সবার কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। কর্মসূচি নিয়ে কাজ করে 3টা কর্মসূচি, কর্মনীতি আছে। এই 3টা স্থায়ী কর্মনীতির আলোকে আমাদের অনেকে এটা থেকে উত্তর পেয়ে যাবেন যে জামাত ইসলামী বাঁকা পথে ক্ষমতা আসতে চায়। এই আমাদের স্থায়ী কর্মনীতিটা আপনি জানলে বুঝতে পারবেন যে আসলে না, ওরকম কোনো আমাদের চিন্তা ভাবনা নেই। জামাত ইসলামের প্রথম যেই কর্মনীতি, সেটা হলো যে কোনো বিষয় জামাত ইসলামী সিদ্ধান্ত নেবে সেটা আল্লাহর বিধান আছে কিনা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো আছে কিনা, এটা সর্বপ্রথম আমরা এটা নিয়ে আমাদের স্থায়ী কর্মনীতি। দ্বিতীয়টা হলো জামাত ইসলামী এই কর্মনীতিটাকে বাস্তবায়ন করতে গিয়ে, অর্থাৎ এই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করতে গিয়ে এমন কোনো উপায় বা পন্থা অবলম্বন করবে না যেটা ইসলামীর বিপরীত বা সমাজ এটার মাধ্যমে ফেতনা, পাসাদ, বিভিন্ন ধর্মীয় কি হয় মানে সংঘাত সৃষ্টি হয়। জামাত ইসলামী এবং যেটা কি ন্যায় এবং ন্যায় নীতির পরিপন্থী এমন কোনো বিষয়ে জামাত ইসলামী কি করবে না, গ্রহণ করবে না, মানে ওই কি টেকনিকটাকে মানে সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করবে। আর তৃতীয়ত এটা গুরুত্বপূর্ণ, দেখেন 3 নম্বর স্থায়ী কর্মনীতিটা হলো জামাত ইসলামী তার নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায়, অর্থাৎ যেই দেশের যেই পদ্ধতি সরকার পরিবর্তনের, ওই পদ্ধতি অবলম্বন করেই জামাত ইসলামী তার নেতৃত্বের পরিবর্তনটা ঘটিয়ে সেখানে তার নেতৃত্বের জায়গায় যেতে চায়। তাহলে সোজা ক্লিয়ার যে বাঁকা পথে যে 64 ডিস্ট্রিক্টে যে বুমপাটে যে যারা এই মানে ইসলামকে মানে প্রস্তাবিত করেছিল, ইসলামী আন্দোলনকে প্রস্তাবিত করেছিল, তাহলে এগুলো ইসলামের সাথে আসলে প্রকৃত সম্পর্ক না, আমাদের উপর মানে আমাদের ঘাড়ে চাপে আপনারা যারা আমাদেরকে বিতরণ করেছিল। আমাদের এগুলো গঠনতন্ত্রের মাঝে আছে ধারার চাইলে। আর আমরা 4টা কর্মসূচি নিয়ে আমরা কাজ করি, জামাত ইসলামী 4টা কর্মসূচি নিয়ে কাজ করে। প্রথম কর্মসূচিটা হলো আমরা দাওয়াত ও তাবলীগ, আমরা দাওয়াতের মাধ্যমে মানুষকে ইসলামী আন্দোলনে আনার চেষ্টা করি। এই দাওয়াতটা আমাদের 3 ধরনের।
প্রথম দাওয়াতটা হইল আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র আমাদের রব মানতে হবে, আর মোহাম্মদ রাসূলুল্লাহ ওনাকে একমাত্র আমাদের আদর্শ নেতা মানতে হবে, অন্য কোনো ব্যক্তিকে আমরা নেতা মানবো না। এটা দাওয়াত দেয়। দ্বিতীয় দাওয়াতটা হলো যে আমি যদি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে থাকি, রসুলকে যদি আদর্শ নেতা হিসেবে মেনে নিয়ে থাকি, তাহলে আমার কথা কাজ চলাফেরা লেনদেন যা কিছু যে সব ওইটার ভিত্তিতে জানা হয়। এর বিপরীত থাকলে এগুলো বদলাই ফেলা। 3 নম্বরটা দাওয়াত দিয়ে যে আমরা যারা সৎ লোকগুলো এইটা চিন্তা করি যে আমরা ভালো পথে চলবো, অসত্যের মানে আমাদের জীবনে যা আছে আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে এগুলো আমরা মানবো না, চিন্তা করবো না, তাহলে কি করতে হবে? সমাজে যে অসত্যের তৃত্ব আছে এগুলো দূর করে সত্যের প্রতিষ্ঠা করা। প্রিয় ভাই, আসলে এই কথাটার অর্থ হলো আপনি চিন্তা করে দেখেন, এলাকার যত ভালো মানুষই হোক, সে যদি চেয়ারে না থাকে, মেম্বার না হয়, তার কাছে বিচার নিয়ে যাবে না। কারণ বিচার নিয়ে যাবে যিনি নির্বাচিত মেম্বার বা চেয়ারম্যান। এবার সে ঘুষখোর হোক, ভালো লোক আর মন্দ লোক যাই হোক, আর সমাজে অন্যকে আল্লাহ বা বিশ্বাস যত ভালো লোক তার কাছে যাবে না। এই জন্য চেয়ারটা মানে ভালো লোকের প্রয়োজন। এই 3টা আমাদের দাওয়াত। আর 2 নম্বর কর্মসূচির দাওয়াতটা যারা গ্রহণ করবে এদেরকে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে, কোরআন হাদিসের আলোকে গড়ে তোলার চেষ্টা করি। যেমন আমি বাংলা শিক্ষিত, আমি ম্যানেজমেন্টের মাস্টার, আমি একদম বাংলা, আপনার দেখলে কিন্তু উনি একদম হুজুর, তাই না? এই জামাত ইসলামী সংগঠন আমাকে আজ এই পর্যায়ে আনার সুযোগ করে দিয়েছে। এরপর 3 নম্বর কর্মসূচি হল সামাজিক ব্যাপক কাজকর্ম। আপনারা জানেন আমরা বিপরীত রাজনীতি করার কারণে আপনারা মনে কষ্ট নিয়েন না, আমাদের অনেক ভাইরা আমাদের অনেক কিছু হাইলাইট করে না। এই যে আপনার দেখা গেছে এই যে বন্যা যে সহযোগিতার জন্য আমাদের আমির জামাত থেকে শুরু করে আমরা 9 নং 10 নম্বর সব বিভিন্ন আমরা ব্যাপক ত্রাণ কার্যক্রম দিয়েছি, কিন্তু সেই হিসাবে সকল পত্রিকা আমাদের আসে নাই। এই যে আমাদের সামাজিক কাজগুলো কি আসুক আর না আসুক, কিন্তু আমরা সামাজিক কাজগুলো করে যাচ্ছি। আর 14 কর্মসূচি হলো আমাদের এগুলো যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে আমরা কি অসত্যকে দূর করে সত্যকে প্রতিষ্ঠা করা। আমরা নির্বাচন পদ্ধতি